প্রবাসীরা কখনো পরগাছা নয়। যিনিরা নিজের দেশ থেকে অন্য দেশে গিয়ে সেখানে টাকা রোজগার করে দেশে প্রেরণ করেন, রেমিটেন্স, তিনিরা কখনো পরগাছা নয়। Hi everybody, I am Junaid Ashrafur Rahman, Honours Masters and LLB from Bangladesh, Mymensingh District, Nandal Municipality 5 number ward. হ্যালো, আমি জুনায়েদ আশরাফুর রহমান, অনার্স মাস্টার্স এবং এলএলবি। আমার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রবাসীরা কখনো পরগাছা না। কেননা প্রবাসীরা নিজেদের দেশ থেকে, নিজেদের পরিবার থেকে দূরে অবস্থান করে অন্য দেশে গিয়ে দেশের জন্য টাকা প্রেরণ করেন, এটাকে আমরা রেমিটেন্স বলি। এখন এই রেমিটেন্সের মাধ্যমে দেশের প্রত্যেকটা মানুষ উপকৃত হন। যিনি বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন তিনি পরিবার তো উপকৃত হনই, এবং দেশের প্রত্যেকটা মানুষও ইনডাইরেক্টলি উপকৃত হন। তাই তিনিরা কখনো পরগাছা না। পরগাছা তো ওরাই যারা বাংলাদেশে অথবা অন্য দেশে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তার নিজের দেশের অবস্থান থেকে করাপশান, বিভিন্ন ধরনের ক্রাইম করার পর অন্য দেশে গিয়ে নিজেকে একজন রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে সে দেশের সুযোগ সুবিধা এবং ফায়দা লুটে নেয়। ওরাই হচ্ছে পরগাছার মতো। তো এরকম লোক হচ্ছে নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, এরা হচ্ছে পরগাছা। এরা বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনির পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে ওরা বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ে থেকে সে দেশ থেকে সুযোগ সুবিধা এবং ফায়দা লুটে নিচ্ছে। ওরাই হচ্ছে পরগাছা। যারা প্রকৃত রাজনৈতিকভাবে আশ্রয়ে আছেন এবং যিনিরা বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তিনিরা কখনো পরগাছা না। পরগাছা হচ্ছে নূর চৌধুরী, মেজর ডালিম, এদের মতো লোকেরা হচ্ছে পরগাছা। পরগাছা তো বুঝেন, পরগাছা হচ্ছে একটা গাছের মধ্যে যখন আরেকটা গাছ বসবাস করে তখন সেটাই হয় পরগাছা। যেমন আম গাছের মধ্যে বট গাছের বীজ পড়ে, কাকে খেয়ে হোক অথবা বাতাসের মাধ্যমে বটের ক্ষুদ্র ক্ষুদ্র, অতিশয় ক্ষুদ্র বীজ বাতাসে উড়ে গিয়ে অন্য গাছে পড়ে গিয়ে হোক, দেখবেন যে বট গাছ উঠে। আবার বিল্ডিংয়ের ফাটলের মধ্যে 2 ইটের মাঝখানে দেখবেন যে বট গাছ উঠে। এগুলা এভাবেই উঠে, এগুলো হচ্ছে পরগাছা। দেখবেন এই পরগাছাগুলো একসময় আসল গাছটাকেই মেরে ফেলে। যদি একটা আম গাছে যদি একটা বট গাছের চারা উঠে তাহলে একসময় দেখা যায় এই বট গাছটাই একসময় আম গাছটাকে মেরে ফেলে তখন সেই স্থানটা নিয়ে নেয়। আবার এমনও পরগাছ আছে যেগুলা দেখতে একেবারে খুব সুন্দর, এগুলোকে সাধারণত ইংরেজিতে অর্কিড বলা হয়। বিভিন্ন দেশে এত সুন্দর সুন্দর অর্কিড আছে যে কারণে দেখা যায় যে মেইন গাছের চাইতে অর্কিডটাকেই সেই গাছের মালিক বেশি পছন্দ করে। স্বর্ণলতাও হচ্ছে এক ধরনের পরগাছা, কিন্তু খুব উপকারী। এরকম অর্কিডের মতো, বুঝছেন? কিছু কিছু মানুষ আছে যারা পরগাছা হলেও সেই দেশের লোকজনের কাছে ইম্পর্টেন্ট, সেই দেশের মানুষের কাছে খুব গ্রহণযোগ্য। এই অর্কিডের মতো, বিভিন্ন ধরনের খুব সৌন্দর্যমণ্ডিত অর্কিডের মতো। আবার অনেক রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত অনেক ব্যক্তি আছেন যারা খুব শাইন করেন, খুব সফলতা অর্জন করেন। যেমন আলবার্ট আইনস্টাইন, তিনি মূলত ছিলেন একজন রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত ব্যক্তি।
যখন জার্মানিতে অ্যাডলফ হিটলার ইহুদিদের বিরুদ্ধে যখন হত্যাকাণ্ড শুরু করে, তখন আলবার্ট আইনস্টাইন জার্মানি ত্যাগ করে অন্য দেশে চলে গিয়েছিলেন। অন্য দেশ থেকেই তিনি তখন তিনি যে পদার্থবিজ্ঞানের যে বিভিন্ন ধরনের যে জটিল সূত্রগুলো তিনি তখন সেগুলা থিসিস প্রকাশ করেন। আমি এটা বলছি না যে রাজনৈতিকভাবে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিরা সমাজে বা দেশে বা আন্তর্জাতিক মহলে মানুষের উপকার করতে পারেন, এই ধরনের কোনো কথা আমি বলছি না। আবার অনেক দার্শনিকও আছেন যে রাজনৈতিকভাবে অন্য দেশে আশ্রয়প্রাপ্ত হয়েছিলেন, যেমন কার্ল মার্কস। উনিও জার্মানির দার্শনিক ছিলেন, অনেক বড় দার্শনিক ছিলেন। কার্ল মার্কসের চিন্তাধারা অবলম্বন করে লেনিন, স্টেনিন রাশিয়াতে বিপ্লব ঘটিয়েছিলেন। মাও সেতুং চীনে বিপ্লব ঘটিয়েছিলেন, হোচিমিন, ওনারা সকলেই কার্ল মার্কসের অনুসারী। কার্ল মার্কস তখন জার্মানিতে ছিলেন, জার্মানি থেকে তিনি তখন ডাইভার্ট হয়ে চলে যান ইংল্যান্ডে তিনি অনেক পড়াশোনা করতেন, লাইব্রেরিতে 18 ঘন্টা পড়াশোনা করতেন তিনি তো তেমন কোনো পেশা ছিল না, তিনি তো চাকরিও করতেন না, ব্যবসাও করতেন না, চাকরিও তেমন একটা করতেন না, কোনো মতে তিনি সংসার চালাতেন অল্প ইনকামে। কিন্তু উনি লেখাপড়া করতেন প্রচুর, প্রায় 18 ঘন্টা পড়াশোনা করতেন ব্রিটিশ লাইব্রেরিতে। ডাচ ক্যাপিটাল হচ্ছে ওনার একটা বিখ্যাত গ্রন্থ। এরকম অনেক আছেন যিনিরা রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত হয়ে বিদেশে অবস্থান করে দেশের জন্য বেশ নিজের জন্য এবং নিজের দেশের জন্য বেশ সুনাম বয়ে আনেন এবং মানুষকে প্রভাবিত করেন। তেমনি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে 6 বছর রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। তিনি চাইলে ভারতের যে কোনো ভার্সিটিতে তিনি অধ্যাপনা করতে পারতেন, চাইলে ভারতেও ভালো চাকরি করতে পারতেন, কিন্তু তিনি আবার দেশে ফিরে এসেছেন। এই সিদ্ধান্তটা ছিল ওনার জীবনের একটা বিরাট বড় একটা সিদ্ধান্ত, যে একমাত্র তিনিরা দুজনেই জীবিত, তিনির পরিবারের 6 বছর ভারতে থাকার পর তিনি চলে এসেছিলেন বাংলাদেশে। বিরাট একটা সিদ্ধান্ত ছিল, অথচ তিনি এই ধরনের অনেক সুযোগ ছিল ভারতের বড় বড় ভার্সিটিতে অধ্যাপনা করার, বড় বড় কোম্পানিতে চাকরি করার অনেক সুযোগ ছিল। এরকম বিদেশে রাজনৈতিক আশ্রয়ে থাকা এই না যে কেউ নিজের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, এরকম কিছু না। যিনারা বিদেশে আছেন, প্রবাসেই বলেন আর রাজনৈতিক আশ্রয়ই বলেন, তিনিদের কাছে দেশ অনেক কিছু। দেশকে ভুলা চলবে না, কারণ দেশ হচ্ছে নিজের জন্মভূমি, নিজের দেশ। এরকম সুবিধা, এরকম পরিচয় কোনো দেশেই দেওয়া সম্ভব হবে না। একটা মানুষ আমেরিকাতে 50 বছর থাকলেও সে বাংলাদেশের পরিচয় যেভাবে দিতে পারবেন, তিনি যেভাবে বাংলাদেশের পরিচয় দিতে পারবেন, আমেরিকার পরিচয় কিন্তু তিনি সেভাবে দিতে পারবেন না। তিনি চাইলেই আমেরিকার বড় বড় রাজনৈতিক ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন না, যদিও তিনি নাগরিক হয়ে গেলেন। ওইখানে যেমন একজন প্রবাসীর জন্য সুযোগ সুবিধা আছে, আবার ওই সকল দেশের নিয়ম কানুনও বেশ কড়া। তাই যে যে দেশেই আছেন নিজের দেশকে ভুললে চলবে না। আর প্রবাসীরা হচ্ছেন প্রত্যেক দেশের জন্য গর্বের মানুষ। তিনিরা তো দেশের অর্থনৈতিক উন্নতিতেও বেশ অবদান রাখেন। তাই আমার বিগত কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে বিদেশের মাটিতে বসে বা বিদেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে কুৎসা রটায় বা বাংলাদেশ থেকে অকারেন্স করে গিয়ে ও দেশে রাজনৈতিক আশ্রয়ের পরিচয় দেয়, ওরা হচ্ছে পরগাছার মতো, এরকম বলেছিলাম। এখন আজকে বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে
বিদেশে কারা পরগাছা হিসাবে থাকে, কারা পরগাছার মতো, সেটা আজকে ক্লিয়ার করলাম বিষয়টা। না হলে বিভ্রান্তির মতো একটা ব্যাপার থাকতো, সেজন্য আজকে এ বিষয়েই আলোচনা করলাম। আমার ভিডিওগুলো দেখলেও যেরকম আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, আপনার জীবনের, আপনার রাজনৈতিক কর্মকাণ্ডের অনেক কিছু ক্লু পাবেন, অনেক কিছু নির্দেশনা পাবেন। যদিও এগুলা আমার ওয়ার্ডার না, যেগুলা আপনারা এগুলা করবেন, করতেই হবে এরকম না। আমি আমার মতামতগুলো ব্যক্ত করছি, সেগুলা দিয়ে উপকৃত হওয়ার দায়িত্ব আপনার। এখন আমি যেসব আলোচনা করি এবং আমি যেসব লেখালেখি করি, সেগুলা থেকে যদি আপনি খুঁজে খুঁজে এক একটা থিওরি বাইর করেন, ক্ষতিকর থিওরি বের করে আপনি যদি প্রয়োগ করেন, তবে সেটার দায়ভার কিন্তু আপনার। যেমন আমার বিভিন্ন গল্পে আমি বিভিন্ন ধরনের থ্রিলিং বিষয় আমি সংযোজন করেছি। এখন সেগুলা পড়ে আপনি যদি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন, তাহলে দোষ কিন্তু আপনার। যেমন ৭১-এর যুদ্ধ গল্পে রাজাকারের সহকারী কমান্ডার কুতুবুদ্দিনকে আমি যেভাবে গুলি করে হত্যা করিয়েছি, বাস্তবে যদি সেই স্টাইল অনুসরণ করে আপনি কাউকে গুলি করে হত্যা করতে গিয়ে অথবা হত্যা করে গ্রেফতার হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি যদি গ্রেফতার হয়ে বলেন যে জুনায়েদ আশরাফুর রহমানের অমুক গল্পের মধ্যে আমি পড়েছি কিভাবে খুন করে গুলি করিয়া, আমি সেটা ফলো করে গুলি করে খুন করেছি, অথবা খুন করে সে গ্রেফতার হয়েছি, এখন ওই গল্পের লেখক জুনায়েদ আশরাফুর রহমানকেও গ্রেফতার করুন, কিচ্ছু আসে যায় না আমার। আমাকে গ্রেফতার করা তো দূরের কথা, আমাকে কেউ জিজ্ঞেস করার মতো সুযোগ নাই যে আপনার গল্প পড়ে তো একজনে মার্ডার করেছে, এখন আপনার কি অভিমত, এই কথাটা জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই। আমার ভিডিও দেখে এবং আমার লেখা পড়ে আপনি যদি ভালো কিছু করতে পারেন, তাহলে আপনাকে ওয়েলকাম, এমনকি মোস্ট ওয়েলকাম। কিন্তু আপনি অকারেন্স করবেন, সেই দায়ভার আমার নাই এবং সেই দায়ভার আমি নিবও না, এবং আমাকে এই দায়ভার চাপানোর মতো আপনার কোনো সুযোগও নাই। এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখেন, আমার লেখাগুলো পড়েন, অনেক কিছুই বুঝতে পারবেন, অনেক কিছুই অনুপ্রেরণা পাবেন, অনেক কিছুই নির্দেশনা পাবেন আপনার বাস্তব জীবনের। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।